হাইড্রোলজি এবং ওশেনোগ্রাফির আজকে দ্বিতীয় ক্লাস। আজকে আমরা ওশেনোগ্রাফি থেকে একটা চ্যাপ্টার শুরু করছি, যে চ্যাপ্টারটার নাম হচ্ছে ওশিয়ান কারেন্টস। এর আগের দিন আমরা হাইড্রোলজি থেকে একটা চ্যাপ্টার ধরেছিলাম যার নাম হচ্ছে হাইড্রোলজিক্যাল সাইকেল, সেটা সমাপ্ত করেছি। তো সেটা যদি কেউ না দেখো, দেখে এসো অবশ্যই। এবং তোমাদের ফিফথ সেমিস্টারের জিওগ্রাফি মেজরের একটা প্লেলিস্ট তৈরি করছি, ফার্স্ট কমেন্টে তোমরা সেই প্লেলিস্টটা পেয়ে যাবে। এখানে তোমাদের আজকের পর থেকে বা তোমাদের ফিফথ সেমিস্টারের যতগুলো জিওগ্রাফি মেজরের ক্লাস বা ভিডিও দেওয়া হবে প্রত্যেকটাই এই প্লেলিস্টে তোমরা পেয়ে যাবে। তো সেখান থেকে তোমরা প্রত্যেকটা ভিডিও দেখে নিতে পারবে। তো আজকে আমরা ওশিয়ানোগ্রাফি থেকে একটা চ্যাপ্টার শুরু করছি যার নাম হচ্ছে ওশিয়ান কারেন্টস। ওশিয়ান কারেন্টস এর বাংলা অর্থ হচ্ছে সমুদ্র স্রোত। তো তোমাদের সমুদ্র স্রোত বা ওশিয়ান কারেন্টস নিয়ে একটা বিশাল চ্যাপ্টার রয়েছে, যেই চ্যাপ্টারে ওশিয়ান কারেন্টস এর মূল বিষয়বস্তু তোমাদের পড়তে হবে, তার সঙ্গে তিনটি মহাসাগরের ওশিয়ান কারেন্ট সম্বন্ধে পড়তে হবে। তো একটা ভিডিওতে এটা কমপ্লিট হবে না, মোটামুটি 3টি থেকে 4টি ভিডিও লাগবে। তো আজকে আমরা প্রথমে ওশিয়ান কারেন্টস বা সমুদ্র স্রোতের প্রাথমিক ধারণা সম্বন্ধে জানবো, যে ওশিয়ান কারেন্টস কি জিনিস, কিভাবে সৃষ্টি হয়, কোন কোন নিয়ন্ত্রক রয়েছে, এর বৈশিষ্ট্য কি, এগুলো সমস্তটা আমরা জানবো আজকে। তো ওশিয়ান কারেন্টস, এই ওশিয়ান কারেন্টস বা সমুদ্র স্রোতকে বোঝার জন্য আমাদেরকে প্রথমে ওশিয়ান ওয়েভ সম্বন্ধে বুঝতে হবে। ওশিয়ান ওয়েভ এবং আর একটা হচ্ছে ওশিয়ান কারেন্ট। ওশিয়ান কারেন্ট, তোমাদের ওয়েভও রয়েছে। তো ওশিয়ান ওয়েভ কি জিনিস? যখন সমুদ্রের জল কোনো একটা নির্দিষ্ট স্থানে শুধুমাত্র উলম্বভাবে ওঠানামা করে, তখন সেটাকে বলা হয় ওশিয়ান ওয়েভ। এখানে তোমরা এই ছবিটাতে দেখতে পাচ্ছ যে সমুদ্রের জল শুধুমাত্র উলম্বভাবে, ভার্টিক্যালি শুধুমাত্র ওঠানামা করছে, এর কিন্তু কোনো ধরনের স্থান পরিবর্তন হচ্ছে না। এটা হচ্ছে ওশিয়ান ওয়েভ, যে এটা শুধুমাত্র নিজের জায়গায় দাঁড়িয়ে থেকে শুধুমাত্র ওঠানামা করবে। এটা হচ্ছে ওশিয়ান ওয়েভ বা সমুদ্র সমুদ্র ঢেউ, যেটাকে আমরা বলি। আর ওশিয়ান কারেন্টস কি জিনিস? ওশিয়ান কারেন্টস হচ্ছে যে এই যে এই সমুদ্র জলের একটা অংশ কি করে, একটা অংশ কিন্তু হরিজন্টালি 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 বা অনুভূমিকভাবে 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 নিজের স্থানকে পরিবর্তন করে, অনুভূমিকভাবে স্থান পরিবর্তন করছে। মানে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে শুধুমাত্র ওঠানামা করছে, উঠছে নামছে। কিন্তু এই ওশিয়ান কারেন্টস এর ক্ষেত্রে বা সমুদ্র স্রোতের ক্ষেত্রে কি হয়? সমুদ্র স্রোতের ক্ষেত্রে এই এই যে সমুদ্র জল কিন্তু নিজের স্থান পরিবর্তন করে, মানে এক স্থান থেকে অন্য স্থানে আহ পরিবাহিত হয়ে চলে যায়, একটা নদীর মতো। মানে সমুদ্রের মধ্যে দিয়ে, ধরো যে একটা নদী প্রবাহিত হচ্ছে, জলের মধ্যে দিয়েই একটা জলের নদী প্রবাহিত হচ্ছে। যদি এই জায়গাটা যদি গোটাটা হয় সমুদ্র, তাহলে এটা কিন্তু একটা নদীর মতো করে এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয়ে চলে যাচ্ছে এবং এটা চলতেই থাকছে। এই যে সমুদ্র জলের এই ধারাবাহিকভাবে প্রবাহিত হওয়া, এটাকে আমরা বলছি সমুদ্র স্রোত। তো সমুদ্র স্রোতের সংজ্ঞা কি হবে? সমুদ্র স্রোতের সংজ্ঞাটা হবে ঠিক এইরূপ: an ocean current is the general and horizontal movement of
এ মাস অফ ওশিয়ানিক ওয়াটার in a definite direction or path flowing like a river in the ocean। এই সংজ্ঞাটার মানে কি, যে অ্যান ওশিয়ান কারেন্ট মানে সমুদ্র স্রোত হচ্ছে এক ধরনের সমুদ্র স্রোত হচ্ছে সমুদ্র জলের ডেফিনাইট ডাইরেকশনে ফ্লো। ডেফিনাইট ডাইরেকশন মানে হচ্ছে সমুদ্র স্রোত কিন্তু একটা ডাইরেকশন দিয়ে সারা বছর প্রবাহিত হয়, মানে পাথ মানে যেই রাস্তা দিয়ে প্রবাহিত হয় সেই রাস্তা দিয়ে কিন্তু সম্পূর্ণ বছর প্রবাহিত হয়, মানে ডেফিনাইট ডাইরেকশনে প্রবাহিত হয়। কিভাবে? জেনারেল বা সাধারণ এবং হরিজন্টালি বা অনুভূমিক ভাবে প্রবাহিত হয়। কিসের মতো করে প্রবাহিত হয়? ফ্লোয়িং লাইক এ রিভার ইন দা ওশিয়ান, মানে একটা নদীর মতো করে সমুদ্রের মধ্যে দিয়ে প্রবাহিত হয়। তাহলে ওশিয়ান কারেন্ট বা সমুদ্র স্রোত হলো সমুদ্র জলের হরিজন্টাল বা অনুভূমিক মুভমেন্ট, যা একটি নির্দিষ্ট গতিপথ অনুসরণ করে সারা বছর সমুদ্রের মধ্যে নদীর মতো করে প্রবাহিত হতে থাকে। এটা হচ্ছে সমুদ্র স্রোত বা ওশিয়ান কারেন্টস। এবার এই ওশিয়ান কারেন্টস এবং ওশিয়ান ওয়েভের মধ্যে কিন্তু পার্থক্য আসে। যেমন কি কি পার্থক্য হতে পারে? আমরা যদি এখানে ওয়েভ লিখি এবং কারেন্ট লিখি, তাহলে এই দুটোর মধ্যে কি কি পার্থক্য হতে পারে? 1 নম্বর পার্থক্য হচ্ছে নেচার। ওয়েভ হচ্ছে ভার্টিক্যাল। ভার্টিক্যাল মানে হচ্ছে উলম্ব, মানে এইভাবে ওঠানামা করে ওয়েভ। আর কারেন্ট হচ্ছে অনুভূমিক, এইভাবে চলাচল করে, বা হরিজন্টাল। তাহলে এটা পার্থক্য। তারপরে হচ্ছে কজ অফ ফরমেশন। ওয়েভ, ওশিয়ান ওয়েভ বা সমুদ্র ঢেউ কিসের মাধ্যমে বা কি মানে কি কারণে এটা তৈরি হয়? এই ওশিয়ান ওয়েভ যেটা তৈরি হয় সাধারণত কি হয়? বায়ুর কারণে। কিভাবে? তোমরা দেখো যে ধরে নাও এটা হচ্ছে সমুদ্র, এবার এর উপর দিয়ে বায়ু প্রবাহিত হচ্ছে। এবার যখন বায়ু প্রবাহিত হবে, বায়ুর তো ঘর্ষণ থাকবে, এই বায়ুর ঘর্ষণের কারণে কি হবে? যে সমুদ্র ঢেউগুলো ঠিক এইভাবে ওঠানামা করতে থাকবে, তো এটা হচ্ছে সমুদ্র ঢেউ, এই কারণে সৃষ্টি হয়। আর কারেন্ট সৃষ্টি হয় কিন্তু অনেকগুলো কারণে সৃষ্টি হয়। এটা সাধারণত কিসের মাধ্যমে সৃষ্টি হয়? উইন্ড দ্বারা সৃষ্টি হয়। আর কারেন্ট সৃষ্টি হয় অনেকগুলো কারণের দ্বারা। উইন্ডের দ্বারা সৃষ্টি হয়, তারপরে কোরিওলিস ফোর্সের দ্বারা সৃষ্টি হয়, তারপরে সমুদ্র জলের টেম্পারেচার, আর তারপরে স্যালিনিটি বা লবণতা এর কারণে সৃষ্টি হয়, ইত্যাদি কারণে কিন্তু কারেন্ট সৃষ্টি হয়। ধরে নাও এই একইভাবে সমুদ্র এইভাবে রয়েছে এবং এর উপর দিয়ে বায়ু প্রবাহিত হচ্ছে যেই ডাইরেকশনে, ঠিক সেই ডাইরেকশনে কি হবে? সমুদ্র জলের একটা অংশ কিন্তু প্রবাহিত হতে হতে চলে যাবে বায়ুর ঘর্ষণের কারণে। এর সঙ্গে আরো বিভিন্ন এই কোরিওলিস ফোর্স, টেম্পারেচার, লবণাক্ত ইত্যাদি নিয়ন্ত্রক গুলো কাজ করে থাকে। তাই কারেন্ট সৃষ্টির ক্ষেত্রে কিন্তু অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। ওয়েভ আর কারেন্টের মধ্যে আরো পার্থক্য রয়েছে, যেমন পিরিয়ড, মানে এই যে সময়, ওয়েভের ক্ষেত্রে কিন্তু খুব শর্ট টাইম ওয়েভ থাকে,
খুব শর্ট টাইম মানে খুব অল্প সময়ের মধ্যে ওয়েভ সৃষ্টি হয় এবং আবার বন্ধ হয়ে যায়, বায়ু প্রবাহ বন্ধ হয়ে গেল, ওয়েভ বন্ধ হয়ে গেল। কিন্তু কারেন্ট কিন্তু সারা বছর ধরে প্রবাহিত হয় একই ডাইরেকশনে, এই লাইন ধরে প্রবাহিত হচ্ছে, এই লাইন ধরে কিন্তু সারা বছর প্রবাহিত হবে। তো এটা শর্ট টাইম, আর ওয়েভ আর হচ্ছে কারেন্ট হচ্ছে লং টাইম। তারপরে এখানে কি হচ্ছে, চেঞ্জিং অফ ওয়াটার পজিশন। ওয়েভের ক্ষেত্রে কি হচ্ছে, শুধুমাত্র ওঠানামা করছে, শুধুমাত্র যেখানকার জল সেখানে কিন্তু ওঠানামা করছে। মানে এই যেটা যদি এই স্থান হয়, বি স্থানে কিন্তু যাচ্ছে না, তাহলে এখানে কিন্তু চেঞ্জিং হচ্ছে না, মানে পজিশন চেঞ্জ হচ্ছে না, নো চেঞ্জ। আর কারেন্টের ক্ষেত্রে কি হচ্ছে, কারেন্টের ক্ষেত্রে যদি এই স্থানে এক সময় জলটা ছিল, এখন চলে গিয়েছে বি স্থানে, তাহলে সমুদ্র জলের কিন্তু পজিশন চেঞ্জ হচ্ছে, তাহলে চেঞ্জ অফ পজিশন। তাহলে এই কয়েকটা হচ্ছে সমুদ্র স্রোত এবং সমুদ্র ঢেউয়ের মধ্যে পার্থক্য, অর্থাৎ ওয়েভ এবং কারেন্টের মধ্যে এই কয়েকটি পার্থক্য তোমাদের একটু মনে রাখতে হবে। এবার আমরা এই যে এই কারেন্টের কিছু আমরা বৈশিষ্ট্য সম্বন্ধে জানবো। তো তার আগে কারেন্টের ছবিটা দেখিয়ে দিই তোমাদের। এই যে এখানে দেখতে পাচ্ছ যে এটা নর্থ ইকুয়েটোরিয়াল কারেন্ট, এই নর্থ ইকুয়েটোরিয়াল কারেন্ট এইভাবে প্রবাহিত হচ্ছে, এই প্রবাহিত হওয়াটা মানে সমুদ্রের মধ্যে দিয়ে নদীর মতো করে প্রবাহিত হয়ে চলে যাচ্ছে, এটা এইভাবেই প্রবাহিত হয়ে চলে যায় সারা বছর ধরে। তারপর এখানে গালফ স্ট্রিম এইভাবেই প্রবাহিত হচ্ছে, এগুলো আমরা বিস্তারিত জানবো নর্থ আটলান্টিক ওশিয়ানের কারেন্ট গুলো যখন আমরা পড়বো। ঠিক এইভাবে কিন্তু সমুদ্র স্রোত বা কারেন্ট প্রবাহিত হয়। এবার আমরা সমুদ্র স্রোতের কয়েকটি বিষয় সম্বন্ধে জানবো। প্রথমেই ওশিয়ান কারেন্টের কিছু প্রকার রয়েছে, এগুলো একই ধরনের কিন্তু একটু সামান্য কিছু আলাদা। প্রথম হচ্ছে ড্রিফট, 2 নম্বর হচ্ছে কারেন্ট, আর 3 নম্বর হচ্ছে স্ট্রিম। এগুলো কি? ড্রিফটের ক্ষেত্রে কি হয়, এই কারেন্টেরই কিন্তু প্রকারভেদ হচ্ছে একটা ড্রিফট নামে এক ধরনের কারেন্ট সৃষ্টি হয়। এক্ষেত্রে এটা একটা বৈশিষ্ট্য, এক্ষেত্রে কি হয়, ড্রিফটের ক্ষেত্রে প্রধানত বায়ু প্রবাহ, উইন্ড ফ্লো প্রধানত এখানে কাজ করে। মানে এই যে ওশিয়ান কারেন্ট গুলো সৃষ্টি হয় যেগুলো ড্রিফট নামে পরিচিত, সেখানে কি হচ্ছে, সেখানে উইন্ড ফ্লো মেজরলি কাজ করছে। মানে সমুদ্রের উপর দিয়ে যে বায়ু প্রবাহিত হচ্ছে, তোমরা জানো যে নিয়ত বায়ু প্রবাহের মধ্যে কিছু কিছু প্রকারভেদ রয়েছে, তোমরা 4th সেমিস্টারে ক্লাইমেটোলজিতে পড়েছো। যেমন হচ্ছে ইস্টার্লি, পূবালি বায়ু, পশ্চিমা বায়ু। এই বায়ুগুলোর প্রভাবে যখন বেশিরভাগ ক্ষেত্রে এরা প্রভাবিত হয়, তখন সেই কারেন্ট গুলিকে আমরা বলি ড্রিফট। মানে মানে এই ড্রিফট। এবং এর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে, ড্রিফট গুলো খুব বেশি ডেফিনাইট হয় কিন্তু এদের স্থান পরিবর্তন, মানে এরা একটু ইররেগুলার টাইপের হয়, মানে এইভাবে যাচ্ছে আবার এইভাবে বেঁকে যাচ্ছে, আবার এইভাবে বেঁকে যাচ্ছে, অর্থাৎ এদের স্থান পরিবর্তন কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে থাকে, মানে এরা একটু ইররেগুলার টাইপের। আর কারেন্টের ক্ষেত্রে কি হয়, কারেন্ট যেগুলো সেগুলো মানে যেই ডেফিনাইট একবারে সমান্তরাল ভাবে প্রবাহিত হতে থাকে, মানে এরা বেশি এই দিক ওই দিক যায় না, এইভাবেই প্রবাহিত হতে থাকে তারা। আর স্ট্রিমের ক্ষেত্রে কি, স্ট্রিম হচ্ছে যেগুলোতে
অনেকটা নদীর মতো করে প্রবাহিত হতে থাকে, নদীর মতো করে প্রবাহিত হতে থাকে, যেগুলো মানে সমুদ্রের মধ্যে দিয়ে যেগুলো নদীর মতো করে প্রবাহিত হতে থাকে, যেগুলো এগুলো হয় ন্যারো, মানে একটু সরু প্রকৃতির হয়, সরু প্রকৃতির হয়, প্লাস এগুলো পাওয়ারফুল হয়, খুব খুব পাওয়ারফুল হয়ে থাকে। আবার কি হয়, এগুলোতে সমুদ্র জল মানে ওয়াটার মাস, ওয়াটার মাস বা সমুদ্র জলরাশি কিন্তু অনেক বেশি থাকে। কারেন্টের ক্ষেত্রে ওয়াটার মাস, ওয়াটার মাস কি হয়, ওয়াটার মাস মাঝারি প্রকৃতির থাকে, মিডল পজিশনে, মানে খুব বেশিও না খুব কমও না। আর ড্রিফটের ক্ষেত্রে খুব কম হয়, মানে ওয়াটার মাস অনেকটা কম হয়। কারেন্টের ক্ষেত্রে ওয়াটার মাস মিডিল পজিশনে হয়, এবং স্ট্রিমের ক্ষেত্রে ওয়াটার মাস অনেক বেশি হয় কিন্তু ন্যারো হয়, মানে সরু হয়। আর কারেন্ট কিন্তু অনেক বেশি চওড়া হয়ে থাকে, অনেক বেশি কারেন্ট চওড়া হয়ে থাকে, এবং নদীর মতো করে, এবং স্ট্রিম অনেকটা নদীর মতো করে প্রবাহিত হতে থাকে। তো এগুলো হচ্ছে কারেন্ট, স্ট্রিম এবং ড্রিফটের মধ্যে কিছু কিছু পার্থক্য। প্রত্যেকটাই কারেন্ট একই রকম করে প্রবাহিত হয়, কিন্তু খুব হালকা মাইনর পার্থক্য রয়েছে। এবার যেমন এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে তোমরা দেখো যে এখানে রয়েছে গালফ স্ট্রিম। এই গালফ স্ট্রিম কিন্তু এইভাবে প্রবাহিত হতে হতে চলে যায়, নদীর মতো করে প্রবাহিত হয়, মানে এখানে প্রচুর পরিমাণে জলরাশি একসঙ্গে প্রবাহিত হয়, অনেক বেশি জলরাশি কিন্তু প্রবাহিত হতে থাকে একই সঙ্গে। আর নর্থ ইকুয়েটোরিয়াল কারেন্ট, নর্থ ইকুয়েটোরিয়াল কারেন্ট কি হচ্ছে, অতটা ইররেগুলার নাই, এইভাবেই কিন্তু প্রবাহিত হতে হতে এইভাবে চলে যায়, কিন্তু অনেক বেশি চওড়া হয়ে থাকে, অনেকটা বেশি চওড়া হয়ে থাকে, অনেক বেশি চওড়া হয়ে থাকে, এবং গালফ স্ট্রিম কিন্তু অতটা চওড়া হয় না। আবার এখানে দেখতে পাচ্ছ ওয়েস্ট উইন্ড ড্রিফট, এই যে এটা দেখতে পাচ্ছ ওয়েস্ট উইন্ড ড্রিফট, এই ড্রিফট কি হচ্ছে, এই ড্রিফটের ক্ষেত্রে এগুলোতে জলরাশি কিন্তু খুব কম থাকে, জলের পরিমাণ খুব কম থাকে, জলের পরিমাণ খুব কম থাকে এই ড্রিফটের ক্ষেত্রে। যেমন ওয়েস্ট উইন্ড ড্রিফট বলে একটা কারেন্ট রয়েছে। এবার আমরা ওশিয়ান কারেন্টের কিছু বৈশিষ্ট্য সম্বন্ধে জানবো। ক্যারেক্টারিস্টিক্স, ক্যারেক্টারিস্টিক্স, ক্যারেক্টারিস্টিক্স। 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে নেচার অফ মুভমেন্ট, নেচার অফ মুভমেন্ট। তাহলে আমরা নেচার অফ মুভমেন্ট মানে এই যে মুভমেন্ট হওয়ার, মানে স্থান পরিবর্তন করার প্রকৃতিটা কেমন, ভার্টিক্যাল, এই হরিজন্টাল, হরিজন্টাল, হরিজন্টাল বা হচ্ছে অনুভূমিক ভাবে, মানে এইভাবে সমুদ্রের উপর দিয়ে প্রবাহিত হতে থাকে, সমুদ্রের উপর দিয়ে ঠিক না, সমুদ্রের মধ্য দিয়ে। তো এটা যদি সমুদ্র হয়ে থাকে, সমুদ্র হয়ে থাকে তাহলে এই উপরের জলটাও প্রবাহিত হবে, উপরের জলটাও প্রবাহিত হবে, এই নিচের জলটাও প্রবাহিত হবে, এইভাবে প্রবাহিত হতে হতে চলে যাবে। তো এটা হচ্ছে হরিজন্টাল প্রবাহ, মানে অনুভূমিক ভাবে প্রবাহিত হওয়া। তারপরে 2 নম্বরের বৈশিষ্ট্য কি, 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ডেফিনাইট ডাইরেকশন, ডেফিনাইট ডাইরেকশন, ডেফিনাইট ডাইরেকশন মানে নির্ধারিত গতিপথ। এই যে এখানে দেখতে পাচ্ছ যে এখানে নর্থ আটলান্টিক ড্রিফট রয়েছে, নর্থ আটলান্টিক ড্রিফট রয়েছে, এই নর্থ আটলান্টিক ড্রিফট যেই রাস্তা দিয়ে, এই রাস্তা দিয়ে প্রবাহিত হচ্ছে, এই রাস্তা দিয়েই কিন্তু সারা বছর প্রবাহিত হবে। এ কিন্তু ঘুরে আবার স্থান যে এদিক দিয়ে প্রবাহিত হলো, এইভাবে প্রবাহিত হলো হবে না, একই রাস্তা দিয়ে কিন্তু সারা বছর প্রবাহিত হবে। এটা হচ্ছে এর বৈশিষ্ট্য, ডেফিনাইট ডাইরেকশন, ডেফিনাইট ডাইরেকশন, ডেফিনাইট ডাইরেকশন। 3 নম্বর বৈশিষ্ট্য কি হবে, বৈশিষ্ট্যগুলো কিন্তু পরীক্ষাতে আসে, যে নেচার অফ ক্লাসিফিকেশন, ক্লাসিফিকেশন, নেচার অফ ক্লাসিফিকেশন।
এই যে সমুদ্র স্রোত বা ওশিয়ান কারেন্ট, এই ওশিয়ান কারেন্ট গুলোকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়। কিসের ভিত্তিতে? টেম্পারেচারের ভিত্তিতে। টেম্পারেচারের ভিত্তিতে দুই ভাগে ভাগ করা হয়। টেম্পারেচারের ভিত্তিতে দুই ভাগে ভাগ করা হয়। এক নম্বর হচ্ছে ওয়ার্ম কারেন্ট, ওয়ার্ম কারেন্ট বা উষ্ণ সমুদ্র স্রোত, উষ্ণ স্রোত। এবং দুই নম্বর হচ্ছে কোল্ড কারেন্ট, কোল্ড কারেন্ট বা শীতল স্রোত, শীতল স্রোত, শীতল স্রোত। তো যেমন এখানে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ, এই যে নর্থ ইকুয়েটোরিয়াল কারেন্ট লাল রং দিয়ে দেখানো হয়েছে। এই লাল রঙের যতগুলো কারেন্ট রয়েছে, এই লাল রঙের যতগুলো কারেন্ট রয়েছে, গালফ স্ট্রিম, নর্থ আটলান্টিক ড্রিফট, এগুলো প্রত্যেকটা হচ্ছে উষ্ণ স্রোত বা ওয়ার্ম কারেন্ট। এবং এখানে দেখতে পাচ্ছ ক্যানারি কারেন্ট রয়েছে, ক্যানারি কারেন্ট রয়েছে, তারপরে এখানে ল্যাব্রাডর কারেন্ট রয়েছে, তারপরে এখানে ফকল্যান্ড কারেন্ট রয়েছে, তারপর এখানে ওয়েস্ট উইন্ড ড্রিফট রয়েছে। এই যে নীল রঙের এগুলো দেখতে পাচ্ছ, এগুলো প্রত্যেকটা হচ্ছে কি, এগুলো প্রত্যেকটা হচ্ছে শীতল স্রোত, এগুলো হচ্ছে শীতল স্রোত। তাহলে এটাও এর একটা বৈশিষ্ট্য। 4 নম্বর বৈশিষ্ট্য কি হবে? মেজার্স অফ ওশিয়ান কারেন্ট। এই যে ওশিয়ান কারেন্ট, এই ওশিয়ান কারেন্টের গতিকে কিন্তু আমরা সাধারণভাবে যেমন কিলোমিটার প্রতি ঘন্টা হিসাবে ধরি, কিলোমিটার প্রতি ঘন্টা হিসাবে ধরি, এইভাবে আমরা কিন্তু ওশিয়ানের ক্ষেত্রে মাপি না, বা ওশিয়ানের ক্ষেত্রে মাপা হয় না। ওশিয়ানের ক্ষেত্রে কি হয়, নটিক্যাল মাইল বলে, নটিক্যাল মাইল হিসেবে কিন্তু ওশিয়ান কারেন্টের গতিবেগকে মাপা হয়। ওশিয়ান কারেন্ট কত গতিতে চলছে এটা নটিক্যাল মাইল হিসেবে মাপা হয়। এবার এক নটিক্যাল মাইল মানে কত? এক নটিক্যাল মাইল মানে হচ্ছে, এক নটিক্যাল মাইল সমান সমান 1.852 কিলোমিটার। তাহলে এখানে আমরা কি বলতে পারি যে যদি একটা সমুদ্র স্রোত দেখা যাচ্ছে যে 5 নটিক্যাল মাইল হিসেবে প্রবাহিত হচ্ছে, তাহলে 5 নটিক্যাল মাইল মানে কি হচ্ছে? 5 নটিক্যাল মাইল মানে হচ্ছে প্রায় আহ প্রায় 8 কিলোমিটার প্রতি ঘন্টা হিসাবে প্রবাহিত হচ্ছে। 5 নটিক্যাল মাইল মানে প্রায় 8 কিলোমিটার প্রতি ঘন্টা হিসাবে প্রবাহিত হচ্ছে, প্রায় 9 এর বেশি, 9 কিলোমিটার প্রতি ঘন্টা হিসাবে প্রবাহিত হচ্ছে। তো এটা একটা এর বৈশিষ্ট্য। 4 নম্বর কি? 4 নম্বর হচ্ছে চেঞ্জেস অফ ডাইরেকশন accordingly according to the hemisphere, হেমিস্ফিয়ার, হেমিস্ফিয়ার, হেমিস্ফিয়ার মানে কি? হেমিস্ফিয়ার মানে হচ্ছে গোলার্ধ। তো এই ছবিটাতে আমরা দেখব ঠিক এই বরাবর কি গেছে, এই বরাবর কিন্তু আমাদের এখানে নিরক্ষরেখা গিয়েছে, ইকুয়েটর গিয়েছে, ইকুয়েটর গিয়েছে। এবার তোমরা একটা ক্লাইমেটোলজির একটা বিষয় পড়েছো, সেটা হচ্ছে কোরিওলিস ফোর্স এবং ফেরেলস ল। তো ফেরেলস লতে কি বলা হয়েছে যে যে বায়ু কি হয়, বায়ু যখন প্রবাহিত হয় তখন উত্তর গোলার্ধে বায়ু ডান দিকে বেঁকে প্রবাহিত হয়, এবং ডান দিকে বেঁকে প্রবাহিত হয়, এবং দক্ষিণ গোলার্ধে বায়ু বাম দিকে বেঁকে প্রবাহিত হয়, বাম দিকে বেঁকে প্রবাহিত হয়। এটা আমরা জেনেছি এর ইয়েতে, ক্লাইমেটোলজিতে। তো ওই ফেরেলস লতে কিন্তু শুধুমাত্র বলা হয়নি যে, ফেরেলস লতে শুধুমাত্র বলা হয়নি বায়ুর কথা, আর একটা কথা উল্লেখ করা হয়েছে যে সমুদ্র স্রোত বা সমুদ্র জলও কিন্তু কোরিওলিস ফোর্সের প্রভাবে উত্তর গোলার্ধে ডান দিকে বেঁকে প্রবাহিত হয় এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে প্রবাহিত হয়। যেমন এখানে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ যে যদি এটা ইকুয়েটর হয়, ইকুয়েটর হয়, তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এই প্রত্যেকটা স্রোত দেখো,
এইভাবে প্রবাহিত হচ্ছে, এটা গিয়েছে এইভাবে, তারপরে এখান থেকে এইভাবে, তারপরে এখান থেকে এইভাবে, প্রত্যেকটা দেখো ডান দিকে বেঁকে যাচ্ছে। আর দক্ষিণ গোলার্ধতে দেখো, দক্ষিণ গোলার্ধতে কি হচ্ছে, দক্ষিণ গোলার্ধতে বাম দিকে বেঁকে যাচ্ছে, বাম দিকে বেঁকে প্রবাহিত হচ্ছে। তো এটাই হচ্ছে যে হেমিস্ফিয়ার অনুযায়ী, অর্থাৎ উত্তর গোলার্ধতে এবং দক্ষিণ গোলার্ধতে কোরিওলিস ফোর্স অনুযায়ী এরা কিন্তু নিজের ডাইরেকশনকে চেঞ্জ করে। যদি ঠিক এইরকম হতো যে এখান দিয়ে একটা কারেন্ট যাচ্ছে, এইভাবে যাচ্ছে, এইভাবে যাচ্ছে, যেতে যেতে কিন্তু যদি এই ইকুয়েটর পার করে যায় তাহলে কিন্তু এইভাবে আবার বেঁকে যাবে, এইভাবে আবার বেঁকে যাবে। আচ্ছা, 5 নম্বর বৈশিষ্ট্য কি হবে? 5 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সোর্স অফ এনার্জি। সোর্স অফ এনার্জি, এই যে এই কারেন্ট গুলো এনার্জি বা শক্তি কোথায় পায় যে তারা সৃষ্টি হবে বা চলমান হবে? তো আমরা কি জানি? আমরা জানি যে পৃথিবীতে শক্তির মূল উৎস হচ্ছে সূর্য। তাহলে এখানেও মূল উৎস হচ্ছে সূর্য, কারণ বায়ু প্রবাহিত হওয়ার জন্য কিন্তু সূর্য রশ্মির প্রয়োজন। তাই এখানেও সমুদ্র স্রোতের সোর্স অফ এনার্জি বা শক্তির উৎস হচ্ছে কিন্তু সূর্য। তারপরে আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে চেঞ্জেস অফ ডাইরেকশন ডিউ টু অবস্টিকেলস। অবস্টিকেলস মানে হচ্ছে বাধা। অনেক ক্ষেত্রে কি হয় যে তোমরা সমুদ্রের নিচে ফার্স্ট সেমিস্টারে পড়েছো যে মিড ওশিয়ানিক রিজ সৃষ্টি হয়। মিড ওশিয়ানিক রিজ বা মধ্য সামুদ্রিক শৈলশিরা, সমুদ্রের মধ্য দিয়ে কি হয়েছে, সমুদ্রের মধ্য দিয়ে এইভাবে শৈলশিরা রয়েছে, পাহাড়ের এরকম শিলা রয়েছে সমুদ্রের তলে মধ্য দিয়ে। তো ধরো যে এখান থেকে একটা কারেন্ট এখান দিয়ে যাচ্ছে একটা কারেন্ট যাচ্ছে। তো এই যে শৈলশিরা, এই শৈলশিরাতে তো বাধা পাবে, শৈলশিরাতে বাধা পাওয়ার ফলে কি হবে, তাদের ডাইরেকশন কিন্তু চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ তারা বিক্ষিপ্ত হয়ে যাবে। যেমন এই এই যে আটলান্টিক মহাসাগরের মধ্যে দিয়ে কিন্তু বিখ্যাত মধ্য সামুদ্রিক শৈলশিরা রয়েছে। এইভাবে কিন্তু শৈলশিরা রয়েছে। এই শৈলশিরার গুলার কারণে কি হয়, এই শৈলশিরার গুলার কারণে কিন্তু এই এদের ডাইরেকশন কিন্তু চেঞ্জ হয়, মানে এরা একটু বিক্ষিপ্ত হয়ে যায়, নিজের দিককে একটু পরিবর্তন করে দেয়। তাহলে এই ধরো শৈলশিরার জায়গায় একটা পাহাড় থাকলো, এক্ষেত্রেও হবে, বা অন্যান্য কোনো ধরনের, যেমন এখানে এখানে রয়েছে এই যে এখানে এই মহাদেশগুলো রয়েছে। এই মহাদেশগুলো থাকার কারণে কি হচ্ছে, মহাদেশগুলো থাকার কারণে যখন যখন এরা প্রবাহিত হয়ে তো আর এই পথেই যাচ্ছিল, কিন্তু আর তো যেতে পারছে না, কারণ এখানে মহাদেশ রয়েছে, বাধা প্রাপ্ত হচ্ছে, তখন উপর সোজা চলে যাচ্ছে, আবার একটু ফাঁকা পাচ্ছে, এখান দিয়ে প্রবেশ করছে, এখান দিয়ে প্রবেশ করার পর আবার এখানে প্রবেশ করার পর এই বাধা প্রাপ্ত হয়ে ঠিক যেখানে আহ জায়গা পাচ্ছে ঠিক সেই বরাবর প্রবাহিত হয়ে চলে যাচ্ছে। এখানে যেমন ফাঁকা, একইভাবে প্রবাহিত হচ্ছে, কিন্তু এখানে অনেকটা, এই জায়গাতে অনেকটা ইররেগুলার হয়ে গেল, কারণ এখানে মহাদেশগুলো রয়েছে এই কারণে। তো বিভিন্ন অবস্টিকেলস মানে বাধার কারণে কি হচ্ছে, এরা নিজের ডাইরেকশনকে বা দিককে চেঞ্জ করে থাকে। তো এগুলো হচ্ছে এর সাধারণ বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলো জানলেই হবে। এবার আমরা এর কিছু নিয়ন্ত্রক সম্বন্ধে জানবো, যেই নিয়ন্ত্রকগুলো কিন্তু তোমাদের পরীক্ষাতে 5-এর জন্য এসে থাকে। নিয়ন্ত্রকগুলো সম্বন্ধে আমরা একটু শর্টে জেনে নিব। তো আমরা এখানে লিখছি ফ্যাক্টরস বা নিয়ন্ত্রক। প্রথম ফ্যাক্টর যেটা হচ্ছে সেটা হচ্ছে উইন্ড সার্কুলেশন। উইন্ড সার্কুলেশন সার্কুলেশন উইন্ড সার্কুলেশন উইন্ড সার্কুলেশন বায়ু প্রবাহ। এই যে ওশিয়ান কারেন্ট, এই যে সমুদ্র স্রোতগুলি, এগুলো কিন্তু বায়ু প্রবাহের কারণে অনেক বেশি প্রবাহিত হয়, এরা সৃষ্টিও হয়, আবার এদের নিজের দিকও কিন্তু এই বায়ু প্রবাহের কারণে
মানে কিন্তু চেঞ্জ হয়। তোমরা জানো যে এই যে এই অঞ্চলটা এই অঞ্চলটা হচ্ছে ইকুয়েটর রিজিয়ন বা নিরক্ষরেখা অঞ্চল। এবার নিরক্ষরেখাতে কি হয়, নিরক্ষরেখাতে এসে কিন্তু ট্রেড উইন্ড বা বাণিজ্য বায়ু, যেটাকে আমরা বলি যে ইস্টার্লি বা পূবালি বায়ু, অর্থাৎ এরা পূর্ব দিক থেকে আসে, এই বায়ুগুলো কিন্তু এই বরাবর কিন্তু প্রবাহিত হতে হতে প্রবাহিত হয়, আবার এই বরাবর কিন্তু প্রবাহিত হয়, এই বরাবর কিন্তু প্রবাহিত হয়। এগুলো হচ্ছে ট্রেড উইন্ড বা বাণিজ্য বায়ু। এবার ট্রেড উইন্ড কি করে, এই ট্রেড উইন্ড কিন্তু এগুলোর কিন্তু শক্তি হিসাবে কাজ করে। যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে এই যে এই সমুদ্র স্রোতটা, যেটাকে আমরা ক্যানরি কারেন্ট বলছি, এই ক্যানরি কারেন্টটা কিন্তু এই বাণিজ্য বায়ুর প্রভাবের কারণে কিন্তু এই দিক বরাবর প্রবাহিত হচ্ছে, অর্থাৎ নিরক্ষরেখার দিকে চলে আসছে। আবার এখান থেকে দেখো যে ট্রেড উইন্ড গুলো এই বরাবর প্রবাহিত হচ্ছে, তাই এই যে ইয়েটা, এই যে ইকুয়েটোরিয়াল কারেন্টটাও কিন্তু প্রবাহিত হচ্ছে এই বরাবর। আবার ট্রেড উইন্ডের সঙ্গে কিন্তু কোরিওলিস ফোর্স কাজ করছে, তাই এরা আস্তে আস্তে বেঁকে যাচ্ছে। তো আবার এখানে দেখো, এখানে দেখতে পাচ্ছ যে এই যে এগুলো, এবার এই দিকে কি হচ্ছে, এই উপরের দিকে কিন্তু আবার পশ্চিমা বায়ু প্রবাহিত হয়। এবার পশ্চিমা বায়ু যখন প্রবাহিত হয় তখন কি করছে, এই যে সমুদ্র স্রোতগুলো দেখতে পাচ্ছ, এই সমুদ্র স্রোতগুলোকে কিন্তু পশ্চিম থেকে পূর্ব দিকে নিয়ে যাচ্ছে, এই সাইডে কিন্তু নিয়ে যাচ্ছে। তো সমুদ্র স্রোতকে কিন্তু বায়ু প্রবাহ অনেক বেশি কন্ট্রোল করে থাকে। এই কারণে দেখতে পাচ্ছ এই যে সমুদ্র স্রোতটা, এই যে সমুদ্র স্রোত এখানে লেখা আছে ওয়েস্ট উইন্ড ড্রিফট, মানে পশ্চিমা বায়ুর যে কারেন্ট, পশ্চিমা বায়ুর সার্কুলেশনের ফলে যে কারেন্ট সৃষ্টি হয়, সেটাকে আমরা ওয়েস্ট উইন্ড ড্রিফট বলছি। মানে পশ্চিমা বায়ুর ফলে কিন্তু এই বায়ু প্রবাহটা অনেক বেশি প্রবাহিত হচ্ছে। তাহলে উইন্ড সার্কুলেশন বা বায়ু প্রবাহ কিন্তু অনেক বেশি নিয়ন্ত্রণ করে থাকে সমুদ্র স্রোতকে। আর একটা হচ্ছে কোরিওলিস ফোর্স। কোরিওলিস কোরিওলিস ফোর্স কি করে, কোরিওলিস ফোর্স আমি এটা আগেই বললাম যে ফেরেলস ল এবং কোরিওলিস ফোর্স কি করছে, যে এই যে এগুলোকে কিন্তু নিজের দিক পরিবর্তন করাচ্ছে, উত্তর গোলার্ধে ডান দিকে বেঁকে প্রবাহিত করছে এবং দক্ষিণ গোলার্ধতে বাম দিকে বেঁকে প্রবাহিত করছে, অর্থাৎ এদের দিকগুলোকে পরিবর্তন করছে। তাহলে কোরিওলিস ফোর্স গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। 3 নম্বর কি, 3 নম্বর হচ্ছে প্রেসিপিটেশন। প্রেসিপিটেশন প্রেসিপিটেশন মানে হচ্ছে অধঃক্ষেপণ বা বৃষ্টিপাত। এক্ষেত্রে কি করছে, ধরো এটা হচ্ছে সমুদ্রপৃষ্ঠ, এবার এখানে বৃষ্টি হচ্ছে, এখানে সমুদ্রের জল রয়েছে, এবার এখানে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হওয়ার ফলে কি হবে, এই অঞ্চলটাতে কি হচ্ছে, এই অঞ্চলটাতে সমুদ্র জল কিন্তু অনেকটা বেড়ে যাচ্ছে, কিন্তু এখানে বৃষ্টিপাত হচ্ছে না, এই জায়গাতে বৃষ্টিপাত হচ্ছে না, কিন্তু এখানে হচ্ছে, তাই এখানে সমুদ্র জল অনেকটা বেড়ে যাচ্ছে। এবার সমুদ্র জল যদি বেড়ে যায় তাহলে কি করবে, যেখানে সমুদ্র জল কম সেখানে প্রবাহিত হতে থাকবে, সেই দিকে প্রবাহিত হতে থাকবে। তাই প্রেসিপিটেশন বা বৃষ্টিপাতও কিন্তু এই ওশিয়ান কারেন্টকে প্রভাবিত করে। ডাইরেক্ট কিন্তু এরা সৃষ্টি করে না, এরা কি করে, প্রভাব বিস্তার করছে, যে ওশিয়ান কারেন্টের গতি প্রকৃতি চেঞ্জ করছে এরা। প্রেসিপিটেশন একটা, যে বৃষ্টিপাত একটা কাজ করছে। তারপরে কি, 4 নম্বর হচ্ছে টেম্পারেচার অ্যান্ড স্যালিনিটি। এই দুটো বিষয় কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেখান থেকে ডেনসিটি বিষয়টা আসে। কিভাবে, টেম্পারেচার মানে হচ্ছে তাপমাত্রা এবং স্যালিনিটি মানে হচ্ছে লবণতা, জানো সমুদ্র জল লবণ। আর ডেনসিটি মানে হচ্ছে ঘনত্ব। তো এরা কিভাবে কাজ করে, টেম্পারেচার টেম্পারেচার কিভাবে কাজ করছে আমরা সেটা দেখব। তো এটা হচ্ছে সমুদ্র পৃষ্ঠ বা সমুদ্র, এটাকে ধরে নাও যে সমুদ্র এইভাবে গভীর হয়ে রয়েছে, এটা হচ্ছে পৃষ্ঠ এবং এটা হচ্ছে গভীর সমুদ্র, এটা গভীর সমুদ্রে এইভাবে জল রয়েছে। এবার এবার কি হচ্ছে যে আমরা জানি
যে সমুদ্র যে বায়ু যখন উষ্ণ হয়, বাতাস যখন উষ্ণ হয় তখন উপর সোজা উঠতে থাকে, এবং বাতাস যখন ঠান্ডা হয় তখন নিচের দিকে নামতে থাকে, ডিসেন্ডিং হয়। সমুদ্র জলের ক্ষেত্রেও কিন্তু একই বিষয়। যদি সমুদ্র জলের যদি উষ্ণতা বেড়ে যায়, দেখা যাচ্ছে এখানে সূর্যের আলো পড়ার ফলে এই জায়গার উপরের লেয়ারের উষ্ণতা বেড়ে গেল, তো এরা কিন্তু এইভাবে উপরের দিকে উঠতে থাকছে, এবং কি হচ্ছে, দেখা যাচ্ছে রাত্রিবেলায় তাপমাত্রা যখন কমে গেল তখন কি হচ্ছে, সমুদ্র জল কি করছে, সমুদ্র জল ঠান্ডা হয়ে যাচ্ছে, ঠান্ডা হয়ে গেলে ঘনত্ব বেড়ে যাবে এবং নিচের দিকে ডিসেন্ডিং হতে থাকবে। তো উপরের দিকে উঠছে আবার নিচের দিকে নামছে, এর ফলে কি হচ্ছে, এর ফলে এক ধরনের পরিচলন স্রোতের সৃষ্টি হচ্ছে। এই পরিচলন স্রোতের ফলেও কিন্তু এইভাবে পরিচলন স্রোতের সৃষ্টি হচ্ছে, এবং পরিচলন স্রোতের সৃষ্টির ফলেও কিন্তু ওশিয়ান কারেন্টের কিন্তু প্রবাহতা দেখা যায় টেম্পারেচারের ক্ষেত্রে। এবার স্যালিনিটির ক্ষেত্রে কি হচ্ছে, লবণতা বা স্যালিনিটি বা লবণতা, এই লবণতা যদি বেড়ে যায়, যদি বেশি হয়ে যায়, যদি বেড়ে যায়, লবণতা যদি বেড়ে যায় তাহলে কি হচ্ছে, ঘনত্ব বেড়ে যায়। এবার ঘনত্ব বেড়ে যাওয়া মানে হচ্ছে ভারী হয়ে যাওয়া। তো যদি লবণতা বেড়ে যায়, সমুদ্র জলের লবণতা যদি বেড়ে যায় তাহলে কি হচ্ছে, তারা নিচে নেমে আসছে। আর সমুদ্র জলের যদি লবণতা কমে যায় তারা উপরে উঠে আসছে। এর ফলেও কিন্তু আহ সমুদ্র মানে সমুদ্রের মধ্যে এক ধরনের স্রোত সৃষ্টি হয়, যার ফলে সমুদ্র স্রোত সৃষ্টি হচ্ছে, মানে একটা পরিচলন স্রোতের মতো একটা বিষয় সৃষ্টি হচ্ছে, যে লবণ যদি বেড়ে যায় তাহলে ঘনত্বও বেড়ে যায়, ঘনত্ব বেড়ে যাচ্ছে। তাই কি হচ্ছে, তারা নিচে নেমে আসছে, গভীরে চলে যাচ্ছে, এবং যেখানে সমুদ্র জলের ঘনত্ব কম সেই জলগুলো কিন্তু উপরে উঠে আসছে। এই যে সমুদ্র জলের ঘনত্ব এবং এর টেম্পারেচারের পার্থক্য, লবণতা এবং টেম্পারেচারের পার্থক্যের কারণেও কিন্তু সমুদ্র স্রোত অনেকটা প্রভাবিত হয়। এছাড়াও রয়েছে টোপোগ্রাফি। টোপোগ্রাফি কিভাবে কাজ করে? টোপোগ্রাফি মূলত কাজ করে সমুদ্রর স্রোতের ডাইরেকশন চেঞ্জ করার জন্য। আমি তোমাদের একটু আগেই বললাম যে টোপোগ্রাফি কিন্তু সমুদ্র জলের ডাইরেকশন চেঞ্জ করে। যেমন এই যে নর্থ ইকুয়েটোরিয়াল কারেন্ট এইভাবে যাচ্ছে, কিন্তু যাওয়া উচিত ছিল এইভাবে, কিন্তু যেতে পারলো না, কারণ এখানে এখানে কি হচ্ছে, সাউথ আমেরিকাতে বাধা পাচ্ছে, দিয়ে তারা উপর সোজা চলে গেল। এবার এখানেও বিভিন্ন জায়গায় বাধা পাচ্ছে, দিয়ে এইভাবে ঘুরে ফিরে আবার কিন্তু এইভাবে প্রবাহিত হচ্ছে। তাহলে টোপোগ্রাফি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আবার এখানে মধ্য সামুদ্রিক শৈলশিরা দিয়ে এক্সাম্পল দিলাম, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই টোপোগ্রাফি বা ভূপ্রকৃতিও কিন্তু মূলত ওশিয়ান কারেন্ট বা এই সমুদ্র স্রোতের কি করছে, ডাইরেকশন চেঞ্জ করার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাহলে এগুলোই মূলত হচ্ছে এদের ফ্যাক্টর বা নিয়ন্ত্রক। তো এই নিয়ন্ত্রক গুলোই পড়লেই হবে। তো আজকে আমরা মোটামুটি ওশিয়ান কারেন্টের মূল বিষয়বস্তু সম্বন্ধে জানলাম, যে কিভাবে সৃষ্টি হয় না হয়, কিভাবে প্রভাবিত হয়, কোন কোন বিষয়গুলো দ্বারা প্রভাবিত হয়, কিছু ওশিয়ান কারেন্ট সম্বন্ধে আমরা জানলাম, এর বৈশিষ্ট্য জানলাম। এবার আমরা এর পরের ভিডিওতে এই যে এই ছবিটা দেখতে পাচ্ছ, এখানে অনেকগুলো সমুদ্র স্রোত রয়েছে, আটলান্টিক ওশিয়ানের যে বিভিন্ন সমুদ্র স্রোত রয়েছে, এই প্রত্যেকটা সমুদ্র স্রোতকে কিন্তু আমাদের মুখস্থ করতে হবে। কেন, যতগুলো স্রোত দেখতে পাচ্ছ এই প্রত্যেকটা স্রোত কিন্তু এই জায়গাটা আমাদের টোটালি মুখস্থ করতে হবে। তো কালকে আমরা সেটা সম্বন্ধে আলোচনা করব, আটলান্টিক ওশিয়ানের কারেন্ট গুলি সম্বন্ধে আলোচনা করব। আরো একটা ভালো ছবি প্রয়োজন, এই ছবিটার মাধ্যমে সমস্তটা বোঝা যাচ্ছে না, আরো ভালো ছবি দরকার সেটা বোঝার জন্য। তো সেই ছবিটা দিয়ে আমি তোমাদের কালকে আটলান্টিক ওশিয়ান কারেন্ট গুলি বুঝিয়ে দেব। এরপরে আমরা প্যাসিফিক ওশিয়ান কারেন্ট সম্বন্ধে জানবো, এবং ইন্ডিয়ান ওশিয়ান কারেন্টটাকে আমরা শেষে জানবো কোনো একটা সময়, কারণ সেটা অতটা গুরুত্বপূর্ণ না এই বছর। আটলান্টিক ওশিয়ান এবং প্যাসিফিক ওশিয়ান কারেন্ট সম্পূর্ণ করার পর আমরা অন্য একটা চ্যাপ্টারে যাব।
তো আজকের মতো এই পর্যন্ত। ভালো থেকো সবাই, ভালো করে পড়াশোনা করো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।